সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখব পূর্ববর্তী বছরে যদি পূর্ববর্তী বছরে যদি অনেক বেশি আয়কর প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই আয়করটুকু এই বছরে সমন্বয় করা যাবে কিনা বা কিভাবে সমন্বয় করবেন। অর্থাৎ আগের বছরে আপনার ট্যাক্স একটু বেশি দেওয়া ছিল, যে ট্যাক্সটা আপনি এই বছরে সমন্বয় করতে চাচ্ছেন বা আইনগত কোনো ঝামেলা আছে কিনা, সমন্বয় করা যাবে কিনা বা কিভাবে সমন্বয় করবেন, এই বিষয়টুকু নিয়ে আমরা কথা বলবো। এখন আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা কিভাবে আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে পূর্ববর্তী বছরে যে আমরা অনেক বেশি ট্যাক্স প্রদান করেছি, সেই ট্যাক্সটা এই বছরের আয়কর রিটার্নে কিভাবে বা কতটুকু সমন্বয় করব বা সমন্বয় করতে পারবো কিনা, এই বিষয়টুকু নিয়ে আমরা দেখব। তাহলে চলুন মূল টপিকস আমরা চলে যাই, যে পূর্বের বছরে বেশি কর দেয়া থাকলে কিভাবে সমন্বয় করবেন। কিছু সময় দেখা যায় পূর্বের বছর যে রিটার্ন দিয়েছিলেন তখন বেশি কর দেওয়া হয়েছিল। যদি এমন হয় তাহলে যত টাকা কর বেশি দিয়েছিলেন তা এবছর করের সঙ্গে সমন্বয় করতে পারবেন। এখন জানবো আপনি কিভাবে পূর্বের বছরে বেশি কর দেয়া থাকলে এবছরের সমন্বয় করবেন। আপনি প্রথমে আপনার করযোগ্য আয়ের ওপর কর দায় বের করুন। কর দায় কীভাবে গণনা করতে হবে তা ইতোমধ্যে আপনি অবশ্যই জেনেছেন। কর দায় গণনার পর আপনি যে কর রেয়াত বের করেছেন তাও এবার বাদ দিন। বাদ দেওয়ার পর আপনি যে নিট কর দায় পেয়েছেন তা থেকে এবছরের উৎসে কর কর্তন যা করা হয়েছে তা বাদ দিন। বাদ দেওয়ার পর এবার আপনি গত বছরে যতটুকু কর বেশি দিয়েছিলেন তা বাদ দিন, তাহলেই আপনার সমন্বয় হয়ে যাবে। এভাবে বাদ দেওয়ার পর যে কর দায় থাকবে তা আপনি চালানের মাধ্যমে জমা দিয়ে রিটার্ন দাখিল করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা তো থিওরিটিক্যাল বিষয়গুলো দেখলাম, যে কর দায় বের করতে বলা হয়েছে এবং ট্যাক্স রিবেট বের করতে বলা হয়েছে। কর থেকে ট্যাক্স রিবেট, কর রেয়াত বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে বলা হয় নেট ট্যাক্স লাইবিলিটি। সেখান থেকে আপনার উৎসে কর কর্তন যদি থাকে সেটা বাদ দেবেন। বাদ দেওয়ার পরে আপনার পূর্ববর্তী বছরে যতটুকু কর বেশি দিয়েছেন সেটা সমন্বয় করবেন। ব্যাপারটা তো এই। তাহলে চলুন আমরা একটু এক্সেলে গিয়ে দেখি যে কিভাবে এটা ক্যালকুলেশন করা যায়। এইটা হলো আমাদের ট্যাক্স ক্যালকুলেশন। আমি এখান থেকে ধরে নিলাম আমার স্যালারি ইনকামে আপনি তো স্যালারির আলাদা একটা শিডিউল আছে, সেটা তো করবেন। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরে নিচ্ছি আমার 7 লক্ষ টাকা আমার হলো রেগুলার ইনকাম। ঠিক আছে, 7 লক্ষ টাকা যদি আমার রেগুলার ইনকাম হয়ে থাকে, এখান থেকে আমরা কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করব সেটাও আমরা এখানে দেখাবো। তাহলে আমরা জানি প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, 3 লক্ষ টাকার উপরে 10%, 4 লক্ষ টাকার উপরে 15%, 5 লক্ষ টাকার উপরে 20% এবং রিমেনিং যা থাকবে সেটার উপরে আপনার 25%। তাহলে আমার ইনকাম কত, এখানে ধরে নিলাম 7 লক্ষ টাকা। তাহলে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0, তারপরে 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী আমার 3 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট, এই হলো 10%। তাহলে আমার ট্যাক্স আসছে কত, আমাদের 7 লক্ষ টাকার উপর আমার ট্যাক্স আসছে 35,000 টাকা। ওকে, তাহলে 35,000 টাকা আমার ট্যাক্স আসছে। এখন আমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট কিভাবে ক্যালকুলেট করব বা কতটুকু ইনভেস্ট করতে পারবো, আমরা এখানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের 3টে স্টেপ মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি কত ইনভেস্ট করেছেন, অর 1 কোটি টাকা, এবং ম্যাক্সিমাম অ্যালাউ কতটুকু, তাহলে 3টা স্টেপ। আপনি ধরে নিলাম আপনি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করেছেন এখানে 66,024। আপনি বলতে পারেন এই ফিগারটা কোথায় পেয়েছেন। আপনার অ্যাকচুয়ালি যা ইনভেস্টমেন্ট হবে সেটাই। আপনি ধরেন আপনি বিনিয়োগ করছেন 60,000 টাকা, শুধুমাত্র একটা ডিপিএস থাকতে পারে, হতে পারে না, সেটা আপনি এখানে দিয়ে দিলেন 60,000 টাকা।
তাহলে 60,000 টাকা অর 1 কোটি টাকা অর ম্যাক্সিমাম অ্যালাউ কত, আপনার যে ইনকাম 3 লক্ষ টাকা, আপনার যে ইনকাম 7 লক্ষ টাকা, এটার উপর কত পার্সেন্ট, 25% করলে আপনার কত হবে, এই হলো 1,75,000 টাকা। এই তিনটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, সেটার উপরে আপনি 15% রিবেট পাবেন। তাহলে আমার এই তিনটার মধ্যে লোয়ার কত, 60,000 টাকা, এটার উপর 15% রিবেট হলো কত, 9,000। তাহলে আমার বলা হয়েছে যে আগে টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করেন, সেখান থেকে রিবেটটা বাদ দিয়ে দেন। দেখেন এখানে কি বলছে যে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন, রেয়ারটা বাদ দেবেন। ওকেই, তাহলে আমরা রেয়ারটা বাদ দিলাম। রেয়ার বাদ দেওয়ার পরে আমার নিট ট্যাক্স লাইবিলিটি কত, 26,000 টাকা। এখন ধরে নেন যে আপনার যে স্যালারি ইনকাম, সেই স্যালারি ইনকাম থেকে আপনার ট্যাক্স কাটা হয়েছে কত, ট্যাক্স কাটা হয়েছে 15,000 টাকা। এই বছরে ট্যাক্স কাটা হয়েছে কত, 15,000 টাকা। ওকে, তাহলে আপনার ট্যাক্স আসছে কত, এইখানে যদি দেখায় ট্যাক্স আসছে কত, 26,000 টাকা। আপনার স্যালারি থেকে কাটা আসছে কত, 15,000 টাকা। এবং পূর্ববর্তী বছরে আপনার অতিরিক্ত ট্যাক্স বেশি দেওয়া ছিল কত, 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে আপনার এইখানে ট্যাক্স দেওয়া আছে কত, দেখেন 35,000 টাকা, কিন্তু আপনার নিট ট্যাক্স কত, নিট ট্যাক্স হলো 26, আপনার নিট ট্যাক্স হলো কত, আপনার নিট ট্যাক্স হয়েছে 26,000 টাকা। সেখান থেকে আপনি অলরেডি দিয়ে রাখছেন কত, পরবর্তী বছরে আপনি আবার কি করতে পারবেন, পরবর্তী বছরে আবার রিফান্ড দাবি করে অ্যাডজাস্টমেন্ট ক্লেম করতে পারবেন। তাহলে আমি এখানে বলতেছি যে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম 35,000 টাকা, সেখান থেকে আমরা আমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট 9,000 টাকা বাদ দিলাম, আমার নেট ট্যাক্স লাইবিলিটি আসে কত, 26,000 টাকা। এখন আপনার স্যালারি থেকে কাটা আছে 15,000 টাকা। তাহলে আপনাকে আর দেওয়া লাগবে কত, 15,000 টাকা বাদ দিলে আপনার 15,000 টাকা বাদ দিলে আপনাকে দেওয়া লাগবে কত, 11,000 টাকা। এখন পূর্ববর্তী বছরে আপনার যতটুকু বেশি দেওয়া আছে ততটুকু অ্যাডজাস্ট করতে পারবেন। পূর্ববর্তী বছরে আপনার দেওয়া অতিরিক্ত দেওয়া ছিল 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে অতিরিক্ত আপনাকে আরও কত দিতে হবে, 1,000 টাকা এখানে দিতে হবে। এটা জাস্ট আমরা ক্যালকুলেশন দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে। তার মানে 26,000 টাকা থেকে আপনি 15,000 টাকা আপনার এই বছরে বাদ দিলেন, গত বছরে ছিল 10,000, দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আপনার 1,000 টাকা আপনার কাছ থেকে সরকার পায়, অর্থাৎ আপনি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় 1,000 টাকা পেমেন্ট করবেন। এটা আমরা জাস্ট ক্যালকুলেশন। তাহলে কোথায় দেখাবো, আমরা দেখাবো আইটি 11-এর গতে। এই যে দেখেন, আমি যদি দেখাই ওই প্রসেসে আমার তো অটোমেটিক্যালি গ্রস ট্যাক্স লাইবিলিটি আসবে কত, এই যে এই ফিগারটা 35,000 টাকা। ট্যাক্স রিবেট আমি যদি ওর সাথে যদি আমার ক্যালকুলেশনের সাথে লিঙ্ক করে দিই, তাহলে আমার ট্যাক্স রিবেট আসবে কত, 9,000 টাকা। দেখেন, তাহলে আমার নিট ট্যাক্স লাইবিলিটি আসবে কত, 26,000 টাকা। এখান থেকে আমার আর কিছু নেই, তাহলে আমার টোটাল ট্যাক্স অ্যামাউন্ট পেয়েবল 26,000 টাকা। সোর্সে আমার কাটা হয়েছে কত, 15,000 টাকা। দেখেন এটা কিভাবে, এটা হলো আপনার অনলাইন সিস্টেমে যেভাবে তথ্যগুলো ফিল আপ করতে হয় ওইটারই একটা এক্সেল ফরম্যাট। তাহলে দেখেন আমার সোর্সে কাটা আছে 15,000 টাকা। তাহলে এখন আমার কতটুকু পে করতে হবে, এখনও আমার পে করতে হবে এই 26,000 টাকা থেকে আমি যদি এই 15,000 টাকা বাদ দিই, তাহলে আমাকে পে করতে হবে কত, 11,000 টাকা। এখন ধরে নিন গত বছরে আপনার দেওয়া ছিল অতিরিক্ত 15,000 টাকা দেওয়া ছিল। তাহলে যে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট অফ রিফান্ড ক্লেম, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এটা হলো অ্যাডজাস্টমেন্ট, গত বছরে যেটা রিফান্ড দাবি করছিলেন সেইটা। তাহলে আপনি ধরে নিলাম গত বছরে আপনার অতিরিক্ত দেওয়া ছিল কত, 11,000 টাকাই। তাহলে দেখেন 11,000 টাকা, ঠিক না? তাহলে আমরা আমাদের টোটাল অ্যামাউন্টস পেয়াবল, আমাদের নিট পেয়াবল কত, 26,000 টাকা। আমার টোটাল অ্যামাউন্টস অ্যাডজাস্টেড কত, 26,000 টাকা। তাহলে এইখানে কত হবে, এইখানে আমার 0 হবে, অর্থাৎ ডেফিসিট এক্সেস যেটা রিফান্ডেবল সেটা কি হবে, 0 হবে। সেটা কীভাবে বের করবেন, এই হলো আমার এই 26,000 টাকা মাইনাস হলো আমার এই 26,000 টাকা, তাহলে কত হলো, নীল। অর্থাৎ আমার এই ফিগারটা কী হবে, 0। তাহলে আপনি তো দেখলেন যে কীভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, অর্থাৎ পূর্ববর্তী বছরে অতিরিক্ত দেওয়া থাকলে সেটা কোথায় দেখাবেন, এই যে অ্যাডজাস্টমেন্ট অফ
ট্যাক্স রিফান্ড, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড মেনশন অ্যাসেসমেন্টের এইখানে আপনি আপনার পূর্ববর্তী বছরে যে অতিরিক্ত দেওয়া আছে সেটা অ্যাডজাস্ট করবেন, যেটা আমরা এখানে দেখলাম। এখন ওকে বলা হয়েছে যদি গত বছরের অতিরিক্ত কর বাদ দেওয়ার পরে দেখেন এবারও বেশি দেওয়া হয়েছে, তাহলে আপনাকে নতুন করে রিটার্নের সঙ্গে কর দিতে হবে না। তাহলে ধরেন আমাকে ট্যাক্স ক্যালকুলেশন এসছে 26,000 টাকা, আমি অ্যাডভান্স দিয়ে মানে আমার সোর্সে কাটছে 15,000 টাকা, এখন তাহলে আমাকে দিতে হতো কত 11,000 টাকা, কিন্তু আমার কাটা আছে আমার গত বছরে হলো 15,000 সে 18,000 টাকা। তাহলে এখনও আমার রিফান্ড ক্লেম করতে পারবো কত 7,000 টাকা, যেটা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবো। পরবর্তী বছরে কী করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, আমাকে এই বছরে আর নতুন করে পেমেন্ট করতে হবে না। এইখানে এই জন্যই বলা হয়েছে নতুন করে রিটার্নের সঙ্গে কর দিতে হবে না, শুধু রিটার্ন ফর্ম পূরণ করে দরকারি কাগজপত্র সহ ট্যাক্স সার্কেল বা আয়কর মেলায় দাখিল করতে হবে। এখানে একটু উদাহরণও একটু দেওয়া হয়েছে, আমি অলরেডি বুঝাইছি যে আপনার কর রেয়াত পূর্ববর্তী নেট কর দেয় 7,000 টাকা, কর রেয়াত বাদ দেওয়ার পরে এবছর উচ্ছে কর্তন করেছেন কত 5,000 টাকা, তাহলে বাদ দেওয়ার পরে বাকি 2,000 টাকা থাকে। এই 2,000 টাকা আপনার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে এই 2,000 টাকা আপনাকে পে করতে হবে। কিন্তু বলা হয়েছে গত বছরে বেশি কর দিয়েছিলেন 3,000 টাকা, তাহলে থাকে 2,000, কিন্তু গত বছরে দিয়েছিলেন কত 3,000, তাহলে এখনও 1,000 টাকা আপনার কর বেশি দেওয়া আছে, তাই আপনাকে এবছরে আয়কর রিটার্ন দাখিল করার সময় কর আর দিতে হবে না, শুধু রিটার্ন দাখিল করলেই চলবে। যদি দেখেন প্রতি বছর আপনার এমন কিছু বেশি কর রয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি বছরই রয়ে যাচ্ছে কিছু না কিছু ব্যালেন্স রয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি কোম্পানিকে বলুন আপনার গত বছর বেশি কর দেওয়া আছে এবং কত টাকা বেশি দেওয়া আছে তাও জানান। তাহলে আপনার বেতন যে বিভাগ থেকে দেওয়া হয় এবং যিনি এর সঙ্গে সম্পৃক্ত বা জড়িত তার সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন এবং বুঝিয়ে বলুন, তাহলে তারা সেটা বিবেচনা করে আপনার কাছ থেকে কম করে উচ্ছে কর কর্তন করবেন, তাহলে আর বেশি কর দেওয়া লাগবে না। তাহলে এই হলো মোটামুটি যে আপনি যদি অতিরিক্ত বা বেশি কর দেওয়া থাকে পূর্ববর্তী বছরে সেটা কিভাবে সমন্বয় করবেন, এবং সমন্বয় করার পরে যদি কিছু আপনার এই বছরে ঘাটতি থাকে তাহলে রিমেনিং টাকাটা দিয়ে দিবেন, কিন্তু যদি আরও অতিরিক্ত থাকে সেটা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে আইনের কথা বললাম। এখন আমি নর্মাল কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই যে 2-1,000 টাকার জন্য আপনি আপনি রিফান্ড ক্লেম করতেছেন, তো রিফান্ড ক্লেম করলে কি হয়, রিফান্ড যখনই আপনি ক্লেম করবেন 2-1,000 টাকা, এর কারণে কিন্তু আপনার ফাইলটা অডিটে পড়তে পারে। স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো ক্লেম দাবি করবেন তাহলে আপনার ফাইলপত্র দেখবে না ডিসিটি যে বা ট্যাক্স অফিস দেখবে না যে আপনি আসলে যে ক্লেম করতেছেন সেটা কতটুকু রিজনেবল, বা যে ক্লেম করতেছেন ক্লেমের এগেনস্টে ডকুমেন্টস আছে কিনা, তাহলে তো আপনার ডাকাটাই স্বাভাবিক। এটা তো নর্মাল কথাবার্তা যে আপনি ক্লেম করেছেন, ক্লেম কতটুকু রিজনেবল এবং আইনসঙ্গত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়েছেন কিনা, এবং যতটুকু ক্লেম করতেছেন তার এগেনস্টে আপনার লিগ্যাল এবং ভ্যালিড ডকুমেন্টস আছে কিনা। যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে ওকে, আর ভ্যালিড ডকুমেন্টস না থাকলে আপনি কী করবেন, আপনি ক্লেম যেটা করেছেন সেটা ভুয়া, ঠিক কিনা। এই জন্য অতিরিক্ত ক্লেম অর্থাৎ অ্যাডভান্স যেটা দেওয়া আছে, অর্থাৎ পূর্ববর্তী বছরে অতিরিক্ত বা বেশি দেওয়া থাকলে সেটা যখন অ্যাডজাস্টমেন্ট করা হয় বা রিফান্ড ক্লেম করা হয় তখন এটার ক্ষেত্রে ট্যাক্স অফিস কিন্তু গুরুত্ব দিয়ে ফাইলটা দেখে। এটার ফলে কি হয়, ফাইলটা আপনার অডিটে পড়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য ব্যালেন্সটা যদি খুব নগণ্য হয়ে থাকে 2-1,000, 3,000, 5,000, তাহলে আমার মনে হয় আমি বলবো পার্সোনালি ক্লেমটা রিফান্ড ক্লেমটা বা অ্যাডজাস্টমেন্ট না করাটাই ভালো। কিন্তু যদি এমন হয় ব্যালেন্সটা অনেক বেশি, যেটার কারণে আপনি হয়তো এমন হতে পারে যে আপনি ক্লেম করলে আপনি বেনিফিটেড হবেন, তাহলে অবশ্যই আপনি রিফান্ড ক্লেম করবেন এবং রিফান্ডটা অ্যাডজাস্ট করেন। কিন্তু যদি খুব নগণ্য ফিগার হয়ে থাকে তাহলে আমি পার্সোনালি বলবো যারা অফলাইনে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেবেন তারা অবশ্যই রিফান্ড ক্লেম করবেন না। এতে আপনার ফাইলটা অডিটে পড়ার সম্ভাবনা থাকতে পারে, বলবো না যে থাকতে পারে। কিন্তু অনলাইনে জমা দিলে, যদিও এআইটির বিষয়টা সলিউশন হয়নি, সলিউশন হবে, তবে অনলাইনের ক্ষেত্রে এটা অটোমেটেড হয়ে যাবে, তখন আর হয়তো আপনাকে আলাদাভাবে ক্লেম করতে হবে না, ক্লেম করার প্রয়োজনও নেই, তখন ওইটাই অটোমেটিক অতিরিক্ত দেওয়া থাকলে সেটা রিফান্ড দেখাবে, যেটা পরবর্তী বছরে বা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন।
কিন্তু অনেকে বলে থাকেন যে গত বছরে আমি রিফান্ড ক্লেম করিনি, এই বছরে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো কিনা। স্বাভাবিকভাবেই আপনি রিফান্ড ক্লেম করেন নাই মানে কি, আপনি এক্সেলে একটু দেখেন, এই যে আমার এখানে লেখা আছে ডেপিসিট এক্সেস বা রিফান্ডেবল, এইখানে যদি আপনি ব্যালেন্স দেখান, এই যে 7,000 টাকা আমি দেখাচ্ছি, তার মানে এই 7,000 টাকা পরবর্তী বছরে আমি রিফান্ড বা অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু এখানে যদি আপনি কিছু না দেখায়, জিরো দেখান, তার মানে কি দাঁড়ালো, আপনার হয়তো আপনার ট্যাক্স আসে 26,000, কিন্তু আপনি দিয়ে রাখছেন কত, 33,000 টাকা, সেই কিন্তু আপনি এখানে রিফান্ড দাবি করেন নাই। রিফান্ড দাবি করেন নাই মানে কি, আপনি সরকারের কাছ থেকে নিতে ইচ্ছুক না, তাহলে পরবর্তী বছরে অ্যাডজাস্ট করবেন কীভাবে? দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি রিফান্ড ক্লেম করলেই পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবেন, আদারওয়াইজ এটা করতে পারবেন না। এইটা মাথায় রেখেই আপনাকে রিটার্নটুকু করতে হবে। অনেকে বলতেছে অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো রিফান্ড ক্লেম করেন নাই, তো রিফান্ড ক্লেম না করলে কীভাবে অ্যাডজাস্ট করবেন? এজন্য বলবো রিফান্ড ক্লেম করলে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা একটা ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হলো ব্যালেন্স যদি মিনিমাম হয়ে থাকে, খুব নগণ্য ফিগার হয়ে থাকে, তাহলে অবশ্যই রিফান্ড ক্লেম করবেন না। কিন্তু ফিগার যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে রিফান্ড ক্লেম করবেন। এটা হলো আমার দিক থেকে আমার পরামর্শ আপনাদের প্রতি। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পূর্ববর্তী বছরগুলোতে যদি অতিরিক্ত বা অনেক বেশি ট্যাক্স দেওয়া থাকে, তাহলে কারেন্ট ইয়ারে কীভাবে অ্যাডজাস্ট করবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, এই বিষয়টুকু নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিও। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন জানতে পারে বা বুঝতে পারে অথবা শিখতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।